Hello friends, welcome to our channel ADNAN Academic School with a brand new video. আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট পুনরায় নিয়ে এসেছি। তোমরা জানো এই চ্যানেলে বর্তমানে সকল ধরনের ক্লাস 6 থেকে ক্লাস 9 এর অ্যাসাইনমেন্টে সকল ধরনের কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের সলিউশন দেওয়া হয়। দ্যাটস ওয়াই এরই ধারাবাহিকতায় আমরা আজকে অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার থার্ড উইকের কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অলরেডি আমি এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টটি থার্ড উইকের আপলোড করে এসেছি। ওই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্টস করেছো যে ভাইয়া আরও বড় করে এই 1 নাম্বার 2 নাম্বার এই কোশ্চেনগুলো আরও বড় করে লিখে আরও বড় করে টাইপ করে নিয়ে আসতে, অর্থাৎ আরও ওইগুলো মূলত ছিল সংক্ষিপ্তের প্রশ্ন, তবুও তোমরা চেয়েছো একটু বর্ণনামূলক টাইপের। আমি এর আগে তোমাদের ছোট করে দিয়ে এসেছি। তোমরা এই যে এই ভিডিওটার ডান পাশে দেখতে পাচ্ছ, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটিও দেখে আসতে পারো, অথবা সাজেস্টেড আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো প্রশ্নগুলো এগুলোর নাম দিয়েছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু আমাদের তো এত ছোট করেও লিখলে হবে না, এটাও ঠিক, আমাদের একটু বড় করে লিখতে হবে। দ্যাটস ওয়াই আজকে আমরা তোমাদেরকে খুবই তাড়াতাড়ি এই অ্যাসাইনমেন্টটি নিয়ে এসেছি, যাতে তোমরা এইটি দেখে তোমাদের এটির সাথে সাথে তোমাদের নিজের সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি তোমরা নিজের টেক্সট বই পড়ে তোমরা লিখতে পারো, তোমাদের অ্যাসাইনমেন্টটি মূলত ফিল আপ করতে পারো। তোমাদের যদি কভার পেজ নিয়ে কোনো সমস্যা থাকে, তোমরা এই ভিডিওটি দেখে আসতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টে আমি এই টিউটোরিয়ালটা আগেও করেছি, দ্যাটস ওয়াই এখনও আবার করছি তোমাদের রিকোয়েস্টের কারণে। প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি, এই দুটি অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে। এবং ডান পাশে তোমরা আশা করি মূল্যায়ন নির্দেশনা অর্থাৎ অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ। বিষয়বস্তু ধারণা থাকতে হবে, ধারণা সঠিক ব্যাখ্যা থাকতে হবে, কমপক্ষে দুটি বিষয় তুলনা সঠিকভাবে উপস্থাপন করতে হবে, দুই দেশের কৃষি ধারণা দিতে হবে, বাংলাদেশ ও ভিয়েতনাম কৃষির তুলনায় ওই কোশ্চেনটাতে। আচ্ছা, আমরা ক নাম্বারের অ্যান্সারটা দেখি। ক, জিএম ফসল বলতে কি বুঝো? ক হচ্ছে জিএম ফসল বলতে কি বুঝো, প্রশ্ন হিসেবে দিয়েছি, কিন্তু বর্তমানে আমি এখন তোমাদেরকে জিএম ফসল বলতে কি বুঝো আমি আরও বড় করে আমি আমার কম্পিউটারে টাইপ করে তোমাদের টেক্সট বই থেকে আরও বড় করে নিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। জিএম ফসল, ইংরেজিতে জিএম এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড গ্রুপস। কথাটি দ্বারা বোঝানো হয় সংস্করণে ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয়, অর্থাৎ জিএম হলো উদ্ভিদের জিনকে মডিফাইড বা পুনর্বিন্যাস করে ওই উদ্ভিদের ফলন বাড়ানো, আর এইভাবে উৎপাদিত ফসলকে জিএম ফসল বলা হয়। উদাহরণ হিসেবে আমি এখানে একটি উদাহরণ দিয়েছি যাতে প্রশ্নটা আরও একটু বড় হয়। উদাহরণ হিসেবে বলা যায় সকল হাইব্রিড ফসলই জিএম ফসল, তবে এইরূপ ফসল প্রাকৃতিক প্রতিরূপ তুলনায় বিষাক্ত, অ্যালার্জি বা কম পুষ্টিকর হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওর মাঝখানে একটি কথা বলে নিতে চাচ্ছি, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের প্রিয় আদনান একাডেমিক স্কুল এই চ্যানেলটি খুবই দূরে আমরা নিয়ে যেতে পারি, ভবিষ্যৎ প্রজন্মে আরও অনেক বড় এই চ্যানেলটাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে একটি লাল লোগো দেখতে পাচ্ছ, এটি আমাদের চ্যানেলের লোগো। এই পিকচারগুলো যাতে কেউ কপিরাইট না করে দিতে পারে, দ্যাটস ওয়াই আমরা এখানে লোগো দিয়েছি। আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেনটা দেখি। এই মূলত আশা করি তুমি দেখতে পাচ্ছ গতবারের কোশ্চেনগুলো থেকে এই যে গতবারের কোশ্চেনটা জিএম ফসল থেকে এই কোশ্চেনটা একটু বড় করে আমি লিখেছি, শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য, তোমাদের উপকারের জন্য। তোমরা যদি উপকৃত হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। খ দেখি, বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা। বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা এবং ভিয়েতনাম উভয় দেশই কৃষি উন্নয়ন ও গবেষণায় ভালো অবস্থান দখল করে আছে। বর্তমানে আমি আরও বড় করে দিয়েছি, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। বাংলাদেশ ও ভিয়েতনামের উভয় দেশই কৃষি উন্নয়ন ও গবেষণায় ভালো অবস্থান দখল করে আছে।
কৃষি নির্ভর দেশ বাংলাদেশ। এই কৃষির উপর বাংলাদেশের অনেকটাই অর্থনীতি নির্ভর করে। আর ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের পিছনে কৃষি সমাজ এবং কৃষির অবদান অনেক। দুই দেশেরই কৃষিতে ধান উৎপাদন বেশি হয়, তবে দুই দেশের কৃষির মধ্যেই কিছুটা পার্থক্য বিদ্যমান। নিচে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যারা মেয়ে আছো, যাদের গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্ট আছে, আমরা অলরেডি ক্লাস 8-এর থার্ড উইকের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন আমরা আপলোড করে এসেছি। এই যে এই ভিডিওটি তোমরা দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বা আমাদের চ্যানেল ভিজিট করেও দেখে আসতে পারো। তুলনা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। মাঠ ও উদ্যান ফসল উৎপাদনের ক্ষেত্রে এবং পোল্ট্রি, ডেইরি, মৎস্য খাতে বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে। একসময় ভিয়েতনাম এবং এর কৃষি উৎপাদন ব্যবস্থা অনুন্নত এবং দুর্বল থাকলেও বর্তমানে তারা উন্নতির দিক থেকে বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। 2. বাংলাদেশের ফসল উৎপাদন মৌসুমে নির্ভর। 2. ভিয়েতনামের ফসল উৎপাদন মৌসুমে নির্ভর নয়, তারা 12 মাসই ফসল উৎপাদন করে বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে আছে। 3. বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো পাট, চামড়া, ইলিশ, চিংড়ি ইত্যাদি। এই চারটি হচ্ছে অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট শিল্প আমাদের বাংলাদেশের মধ্যে। 3 হচ্ছে ভিয়েতনামের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিজাত দ্রব্যাদি, চিংড়ি, চামড়া শিল্পে সমবায় ভিত্তিকভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। 4. বাংলাদেশ হিসেবে কৃষি প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ অনেক পিছিয়ে। কৃষি প্রযুক্তি ব্যবহারে সমবায় ভিত্তিক কাজ করে ভিয়েতনাম অনেক দূরে এগিয়েছে। বাংলাদেশের কৃষক সমাজ ততটা সংগঠিত নয়, তবে ভিয়েতনামের কৃষি সমাজ অত্যন্ত সংগঠিত। আমি যতটুকু তোমাদের জন্য বড় করতে পেরেছি, অর্থাৎ আমার সাধ্য মতে তোমাদের যে কোশ্চেনগুলো গতবারের থেকে তোমাদের বড় করতে পেরেছি সেগুলো করেছি। আর যেমন শিক্ষার্থীরা, আর এর থেকেও যদি তোমরা কিছু পয়েন্ট বাড়াতে চাও, 1, 2, 3 মানে 6, 7 পয়েন্টও দিতে চাও, তোমরা তোমাদের টেক্সট বই থেকে দেখি 2-এর ক, গ্রিন হাউস কৌশলের বাস্তবায়নের শর্তগুলি লেখো। গ্রিন হাউস কৌশলের বাস্তবায়নের শর্তগুলি লেখো। এই শর্তগুলি আমি গতবার তোমাদেরকে কিছুটা একটু হলেও পয়েন্ট করে এবং বর্ণনা করে দুটোভাবে দিয়েছি, কিন্তু এখন আমি একটু বর্ণনাভাবে দিচ্ছি। শীত প্রধান দেশে অত্যাধিক ঠান্ডার কারণে কোনো গাছপালা জন্মাতে পারে না, তাই ঠান্ডা থেকে রক্ষা করার জন্য কাচের তৈরি বিশেষ এক ধরনের ঘরে শাকসবজি গাছ লাগানো হয়। আর যে বিশেষ ধরনের কাচের তৈরি ঘরে শাকসবজি গাছ লাগানো হয় তাকে গ্রিন হাউস বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ক্লাস 8-এর আছে তারা আশা করি গ্রিন হাউস সম্পর্কে জানো। গ্রিন হাউস কি, গ্রিন হাউস সম্পর্কে তোমরা জানো। তবে এইভাবে তোমাদের একটি সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। তোমরা যারা গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ তোমরা জানো বর্তমানে আমাদের বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং খুব বেড়ে যাচ্ছে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন খুব বেড়ে যাচ্ছে। এই কারণগুলো আশা করি তোমরা জানো। আমরা বর্তমানে অনেক ডিজেল, কয়লা এগুলো পুড়ে আমাদের এনভায়রনমেন্টটাকে, পরিবেশটাকে খুব গরম করছি, যার কারণে আমাদের পৃথিবী একদিন ভারসাম্যহীন হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সকলের দায়িত্বই আমাদের এবং তোমাদের, অর্থাৎ আমরা সকলেই মিলে এই বিষয়টাকে সুন্দর করতে পারি। আমি সবসময় বলি, লার্ন টুডে টু লিড টুমরো। আমাদের চ্যানেলের হোম পেজে দেখে আসতে পারো, লার্ন টুডে টু লিড টুমরো, অর্থাৎ আমরাই আমাদের এই ভবিষ্যৎটা গড়ে তুলব। আমরা আমাদের যারা শিক্ষার্থীরা আছি, যারা আজকে আমরা ছোট আছি, কিশোরকালে আছি, আমরা এই বড় হয়ে এই বিষয়টাকে লিড করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্তমানে এখন সবসময় আমাদের বারান্দায়, আমাদের ছাদে, সকল জায়গায় আমরা বেশি করে গাছ লাগাবো। পরে ইয়েতে দেখি পাশাপাশি প্রত্যেক উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সুসময় পুষ্টি সরবরাহ করারও যথাযথ ব্যবস্থা করা হয়। এই কৌশল বাস্তবায়নের প্রথম শর্ত। এই যে শর্তগুলো তোমরা একটু 1, 2 এরকম পয়েন্ট করেও তোমার যদি ইচ্ছা হয় ওগুলো দিতে পারো। ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। দ্বিতীয় শর্ত হলো প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি পুষ্টি সরবরাহ যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা। তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এই পদ্ধতি কোনো ফসল উৎপাদন করা গেলেও উৎপাদন খরচ অনেক বেশি, তাই বিশেষ ফসল ছাড়াও এই পদ্ধতিতে ব্যবহার করা যায় না। এই পদ্ধতিতে বিপুল পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব হয় না, তবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতিতে ফসল হয় সম্পূর্ণ রোগমুক্ত এবং স্বাস্থ্যসম্মত। আমাদের দেশেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ক্যাপসিকাম, স্ট্রবেরি, টমেটো উৎপাদন করা হয়েছে, আর এই সব ফলসমূহের বাজারজাত মূল্য অনেক বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই প্রশ্নটা অনেক বড় করে অনেক কিছু অ্যাড করে তোমাদের জন্য নিয়ে এসেছি। সকল কিছুই তোমাদের জন্যই। তোমরা যাতে উপকৃত হয়ে থাকো, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলের পাশে থাকবে। 2-এর ক দেখি, দানাদার ইউরিয়া পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক, ব্যাখ্যা করো।
আমরা দেখি অ্যান্সারটা দেখি, দানাদার ইউরিয়া পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার অনেক সুবিধাজনক। এটা আশা করি তোমরা জানিয়ে আছো। তারা এইভাবে আমরা জানি কিছুটা হলেও কৃষি শিক্ষা কম পড়ে, যেহেতু এটি বোর্ডে আসে না। নিম্নে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। 1. দানাদার ইউরিয়া ব্যবহার করা সহজ এবং শ্রম কম লাগে, তবে কয়েক কিস্তিতে দানাদার ইউরিয়া প্রয়োগ করতে হয়। অন্যদিকে গুটি ইউরিয়া এক মৌসুমে একবার প্রয়োগ করলেও হয়ে যায়। দানাদার ইউরিয়া পানিতে দ্রুত মিশে যায় এবং দ্রুত চুইয়ে মাটির নিচে শিকড় অঞ্চলের বাইরে চলে যায়, ফলে অপচয় বেশি হয়। আর অন্যদিকে গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেনে সরবরাহ করে এবং এর ফলে অপচয় কম হয়। 3 নম্বর, আমি গতবার দিয়েছি তোমাদের 2টার মতো পয়েন্ট, এবারে আমি অ্যাড করে দিচ্ছি তোমাদেরই সুবিধার জন্য, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা খুবই ভালো এবং সুন্দর মার্কস পেতে পারো। দানাদার ইউরিয়া তুলনায় গুটি ইউরিয়া ব্যবহার করে 20 থেকে 30 ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয় এবং 15 থেকে 20 ভাগ ফলন বৃদ্ধি পায়। অর্থাৎ ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার অধিক লাভজনক। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। ভিডিওর শেষে একটি কথা বলতে চাচ্ছি, তোমরা আশা করি তোমরা আমাদের এই টিউটোরিয়ালগুলো, এই অ্যাসাইনমেন্টের এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবে, যাতে আমরা নতুন আমরা 4th উইক 5th উইক সকল অ্যাসাইনমেন্টের কোশ্চেন সলিউশনগুলো তোমাদের সবাই আগে দিতে পারি তোমাদের সুবিধার জন্য। তোমরা তোমরা এই টিউটোরিয়ালগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এই টিউটোরিয়ালগুলি সম্পূর্ণভাবে দেখে তারাও তাদের পড়ালেখা অগ্রগতি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমাদের যদি আর কোনো সমস্যা হয়, তোমাদের যদি এই কোশ্চেনগুলো নিয়ে কোনো সমস্যা থাকে, কিছু জানার হয়, তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং ইদানিং তোমরা আমাদের চ্যানেলটিকে অনেক সাপোর্ট করছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এবং দোয়া রইল আদনান একাডেমিক স্কুলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।